আমি সুখেন্দু, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসেতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর বায়ুমণ্ডল অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ওজোনোস্ফিয়ার বিষয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এই ওজোনোস্ফিয়ার বা যে ওজোন গ্যাসের যে স্তরটা, যেটা আমরা বায়ুমণ্ডলের যে লেয়ারিং হয় বা বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস, বিশেষ করে উষ্ণতা অনুযায়ী বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস আমি পড়িয়েছি আগের ক্লাসেতে, সেখানেতে বলেছিলাম যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন গ্যাসের প্রাধান্য সবথেকে বেশি লক্ষ্য করা যায়। এবং সেই যে ওজোন গ্যাস, সেই ওজোন গ্যাস নিয়ে একটা লেয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটা লেয়ার এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরেতে তৈরি হয়েছে, যেটার নামই হচ্ছে ওজোন স্তর বাংলায় বলে, এবং ইংরাজিতে বলে হচ্ছে ওজোনোস্ফিয়ার। তো এই ওজোনোস্ফিয়ারটা কিভাবে তৈরি হয়, এই ওজোনোস্ফিয়ারের গুরুত্বই বা কী, তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় এবং তার সঙ্গে আরও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় এই ওজোন স্তর সংক্রান্ত আমরা একে একে আজকেরতে জেনে নেব। এবং এ বিষয়ে আরও একটা আমি কথা বলে রাখবো এখানেতে, যে মাধ্যমিকেতে এই ওজোন স্তরের ওপর থেকে কিন্তু প্রশ্ন দেয়, মানে ছোট অবজেক্টিভস প্রশ্ন কিন্তু এখান থেকে খুব আসে। তাই বলবো যে ক্লাসটি তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে কিন্তু দেখবে। তো দেখো, ওজোনোস্ফিয়ার, তো এই যে ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তর, এই স্তরটার মূল উপাদানই হচ্ছে গিয়ে ওজোন গ্যাস। অর্থাৎ এই যে ওজোন গ্যাস, যার রাসায়নিক সংকেত হচ্ছে কি না O3, এবং এই গ্যাসটার একটা বৈশিষ্ট্যর মধ্যে রয়েছে কি না হালকা নীলাভ আঁশটে গন্ধযুক্ত হয়ে থাকে। অর্থাৎ এই যে ওজোন গ্যাসটার এর যে কালারটা হয়, এটা একটা নীলচে কালারের মতন হয়ে থাকে, নীলাভ কালার হয়। আর এর গন্ধটা হচ্ছে গিয়ে সেই মাছের যেরকম আঁশটে গন্ধ হয়, ঠিক সেই আঁশটে গন্ধযুক্ত হয়ে থাকে। আর এই বায়ুমণ্ডলে এই যে ওজোন গ্যাসের যে অস্তিত্ব, অর্থাৎ সবার প্রথম এই গ্যাসটা যে বায়ুমণ্ডলেতে যে আছে, বায়ুমণ্ডলে অন্যান্য যে সমস্ত গ্যাসগুলো হয় তার সঙ্গেও যে ওজোন নামক যে একটি গ্যাস বায়ুমণ্ডলেতে রয়েছে, সেই অস্তিত্বের কথা সবার প্রথম প্রমাণ করেন বিজ্ঞানী স্কোনবিন 1840 সালেতে। তো এটাও আমাদের প্রশ্নতে দেয় কিন্তু, যে কোন বিজ্ঞানী প্রথম এই ওজোন গ্যাসের কথা বলেন বা অস্তিত্বের কথা বলেছিলেন। তো উত্তরটা হবে হচ্ছে স্কোনবিন। তারপরে যেটা আমি বললাম, যে এই যে ওজোন গ্যাস, এর অবস্থানটা কোথায়। বায়ুমণ্ডলের যে নিচের যে স্তর আছে, সর্বনিচের যে স্তর হয় উষ্ণতা অনুযায়ী, অর্থাৎ টপোস্ফিয়ার, এই স্তরেতে কিন্তু ওজোন গ্যাসের পরিমাণ খুবই কম। মানে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরেতে কিন্তু ওজোন গ্যাস সেইভাবে কিন্তু দেখা যায় না, কিন্তু এর সর্বাধিক যে ঘনত্ব বা সবথেকে বেশি যে এর অস্তিত্ব প্রমাণ পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে, এবং ভূপৃষ্ঠ থেকে 15 থেকে 35 কিলোমিটার উচ্চতাতে এর অবস্থান দেখা যায়। মোটামুটিভাবে 15 থেকে 35 কিলোমিটার উচ্চতাতে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরেতে ওজোন গ্যাসের সর্বাধিক ঘনত্ব লক্ষ্য করা গিয়েছে। এবং এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যেই কিন্তু এই ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার নামক যে স্তরটা আছে, আমাদের বায়ুমণ্ডলের খুবই গুরুত্বপূর্ণ যে স্তর, সেইটা অবস্থান করছে। এটাও কিন্তু প্রশ্নতে দেয় যে ওজোন গ্যাসের প্রাধান্য স্ট্র্যাটোস্ফিয়ারের কত কিলোমিটার উচ্চতাতে দেখতে পাওয়া যায়, কিংবা বায়ুমণ্ডলের কোন স্তরেতে ওজোন গ্যাসের সর্বাধিক প্রাধান্য লক্ষ্য করা যায়, বা ওজোনোস্ফিয়ার স্তরটা বা ওজোন স্তরটা বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত, ইত্যাদি বিষয় কিন্তু ছোট প্রশ্ন হামেশাই কিন্তু মাধ্যমিকেতে কিন্তু দিয়ে থাকে। তো এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এরপরে আর একটা জিনিস যেটা বলবো, সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলে ওজোন স্তরের অস্তিত্ব, এইটা কে বলেছিল বা কারা প্রথম বলেছিল। সেটা বলেছিল হচ্ছে হেনরি বুসন আর চার্লস ফেব্রে 1913 সালে। এখানে একটা জিনিস কনফিউশন করে, সেটা হচ্ছে কি, দেখো প্রথমে আমি বলেছি কি যে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের অস্তিত্ব, অর্থাৎ বায়ুমণ্ডলে এই যে ওজোন গ্যাসটা আছে এর অস্তিত্বের কথা কিন্তু বলেছিল বিজ্ঞানী স্কোনবিন। আর ওজোন গ্যাস নিয়ে যে একটা স্তর আছে বায়ুমণ্ডলেতে, এবং সেটা যে স্ট্র্যাটোস্ফিয়ারেতে রয়েছে, অর্থাৎ ওজোনোস্ফিয়ার যে স্তরটা, সেই স্তরটার কথা কিন্তু সবার প্রথম বলে এই হেনরি বুসন ও চার্লস ফেব্রে। এটা কিন্তু মনে রাখতে হবে যে বায়ুমণ্ডলে ওজোন স্তরের অস্তিত্ব, দুটো কিন্তু খুব কনফিউশন করে, প্রশ্নে দিলে কিন্তু গুলিয়ে যায় খুব। অর্থাৎ ওজোন গ্যাসের অস্তিত্বের কথা, বায়ুমণ্ডলে যে ওজোন নামক যে একটি গ্যাস আছে, সেইটার কথা কিন্তু বলেন বিজ্ঞানী স্কোনবিন। এবং
ওজোন গ্যাস নিয়ে গঠিত যে ওজোনোস্ফিয়ার যে স্তরটা বায়ুমণ্ডলেতে আছে স্ট্র্যাটোস্ফিয়ারে, এটার কথা কিন্তু সবার প্রথম বলেন হেনরি বুশন ও চার্লস ফেব্রে এই 1913 সালেতে। এটা আমাদের মনে রাখতে হবে। আর কি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই ওজোন গ্যাস বা এই যে ওজোন স্তরেতে যে গ্যাস আছে, যে ওজোন গ্যাস আছে বা বায়ুমণ্ডলেতে যে ওজোন গ্যাস রয়েছে, সেই গ্যাসটা মাপা হয় বা আছে কিনা তার অস্তিত্ব সেটা প্রমাণ করা হয় বা সেটা দেখা হয় কি দিয়ে, নাই স্পেকট্রোফটোমিটার যন্ত্রের সাহায্যে আর ডবসন ইউনিট দিয়ে পরিমাপ করা হয়। এটা খুব আসে মাধ্যমিকেতে, এই যন্ত্রটার নামও আসে এবং কোন এককে ওজোন গ্যাস পরিমাপ করা হয় সেটাও আসে। তো যন্ত্রটা হচ্ছে স্পেকট্রোফটোমিটার আর ইউনিটটা হচ্ছে ডবসন ইউনিট, ডিইউ সংক্ষেপে বলে। তো এটার সাহায্যে, এই যন্ত্রের সাহায্যে ওজোন গ্যাসকে পরিমাপ করা হয় বা বাতাসে যে ওজোন গ্যাস আছে তার অস্তিত্বকে জানা হয় এবং কতটা আছে সেইটা জানার জন্য এই ডবসন ইউনিট বা ডিইউ এটাকে ইউজ করা হয়ে থাকে। এরপরেতে আমাদের যেটা আসল যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এই যে ওজোন স্তর বা এই যে ওজোন যে গ্যাসটা, এইটা সৃষ্টি হয়েছে কিভাবে বায়ুমণ্ডলেতে, সেই জিনিসটা আমাদের এবার আলোচনা আসবো বা সেই জিনিসটা এবার আমরা আলোচনা করব। তো দেখো, দুটো বিক্রিয়া আছে, সেই দুটো বিক্রিয়ার মাধ্যমেতে এই ওজোন গ্যাসটা তৈরি হয়। তো এটা কিন্তু প্রাকৃতিক উপায়ে কিন্তু তৈরি হয়, এখানে মানুষের কিন্তু ভূমিকা কিন্তু নেই, প্রকৃতিই কিন্তু এই ওজোন গ্যাসটাকে তৈরি করে। এবং এই দুটো প্রক্রিয়া আছে, একটা হচ্ছে কি না আলোক রাসায়নিক বিক্রিয়া আর একটা হচ্ছে তাপ উৎপাদক বিক্রিয়া। তো এই দুটো বিক্রিয়ার মাধ্যমেতে বা এই দুটো পদ্ধতিও বলতে পারো, এর মাধ্যমেতে কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারেতে ওজোন গ্যাস তৈরি হওয়ার কাজটা কিন্তু চলছে, প্রতিনিয়ত কিন্তু এই কাজটা ঘটে চলেছে, যে কারণে কিন্তু ওজোন গ্যাসের স্তরের অস্তিত্বটা কিন্তু রয়েছে। তো সেটা কিভাবে হয় দেখো, এখানেতে এই আলোক রাসায়নিক বিক্রিয়াতে কি হয়, এই যে ওজোন আছে, এই ওজনের যে সংকেত সেটা হচ্ছে O3 আর অক্সিজেনের সংকেত হচ্ছে কি O2। অর্থাৎ এই ওজোন গ্যাসেতে অক্সিজেনের 3টে পরমাণু থাকে, মানে ওজোন গ্যাসের একটা অণুতে অক্সিজেনের 3টে পরমাণু থাকে আর অক্সিজেন গ্যাসের একটা অণুতে অক্সিজেনের 2টো পরমাণু থাকে। তো এইটা হচ্ছে রাসায়নিক গঠন। তো এবার যেটা হয় কি, এই যে বায়ুমণ্ডলের যে অক্সিজেন গ্যাস আছে, সেই অক্সিজেন গ্যাস কি হয়, সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মিটা আসে, আল্ট্রাভায়োলেট যে রশ্মিটা আসে, তার প্রভাবেতে কি হয় নাই আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেতে এই অক্সিজেনের একটা অণু ভেঙে দুটো মানে বিয়োজিত হয়ে দুটো অক্সিজেন পরমাণুতে পরিণত হয়ে যায়। মানে এখানেতে দেখো, এই অক্সিজেনের দুটো অণু, মানে একটা অক্সিজেন অণু দুটো অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি, সেই জন্য এর সংকেত হচ্ছে কি O2। এবার আল্ট্রাভায়োলেট রশ্মি যখন বায়ুমণ্ডলেতে যখন ভেদ করে যখন আসে সূর্য থেকে, তখন এই বায়ুমণ্ডলের যে অক্সিজেন আছে সেই অক্সিজেন অণুর সংস্পর্শে আসলে কি হয়, অক্সিজেন অণুটা ভেঙে দুটো অক্সিজেন পরমাণুতে পরিণত হয়ে যায়, মানে বিয়োজিত হয়, মানে বিয়োজিত অক্সিজেন পরমাণুতে পরিণত হয় এই অতি বেগুনি রশ্মির প্রভাবেতে এই অক্সিজেন অণুটা। এবং তারপরেতে কি হয়, এইটা হলো দুটো অক্সিজেন পরমাণু হয়ে গেল। এবারে এই যে দুটো অক্সিজেন যে পরমাণু আছে, এর মধ্যে থেকে একটা একটা করে কি হয় না, একটা অক্সিজেন অণুর সঙ্গে একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে যায় এবং সেটা হয় কি এই তাপ উৎপাদক বিক্রিয়ার মাধ্যমেতে হয়, এই বিক্রিয়াটার মাধ্যমেতে। অর্থাৎ যখন একটা অক্সিজেনের পরমাণু যখন একটা অক্সিজেন অণুর সঙ্গে যখন যুক্ত হয়ে যাচ্ছে, তখন তাপ উৎপাদিত হয় এবং সেই জন্য এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি তাপ উৎপাদক বিক্রিয়া। এবং এটা হওয়ার পরেতে তৈরি হয় ওজোনের একটা অণু, মানে O3, যেটা আমি প্রথমে শুরুতে বললাম যে ওজোন গ্যাসেতে 3টে অক্সিজেন পরমাণু থাকে একটা ওজনের অণুতে। এবং সেটা হয় এরকমভাবে, অর্থাৎ বায়ুমণ্ডলের যে অক্সিজেন গ্যাস আছে বা যে অক্সিজেন গ্যাসের যে অণুগুলো রয়েছে, সেগুলো অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে আলোক রাসায়নিক এই যে বিক্রিয়া, সেই বিক্রিয়াতে কি হয়, বিয়োজিত হয়ে দুটো অক্সিজেন পরমাণুতে তৈরি করে। এবার একটা অক্সিজেন পরমাণু একটা অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয় এই তাপ উৎপাদক বিক্রিয়ার মাধ্যমেতে এবং তৈরি করে ওজোনের একটা অণু, মানে O3।
আর এই প্রক্রিয়াটাতে যখন এই একটা অক্সিজেন পরমাণু একটা অক্সিজেন অণুর সঙ্গে যখন যুক্ত হচ্ছে এই সময়তে তাপ উৎপাদন হয়, সেই জন্য এই প্রক্রিয়াটার নাম হচ্ছে তাপ উৎপাদক বিক্রিয়া। আর এখানে আরও একটা বিষয় বলে রাখি, যখন আমরা দেখেছি কি যে ট্রপোস্ফিয়ারেতে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয় না, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয়, উষ্ণতাটা কমতে থাকে। এবং স্ট্র্যাটোস্ফিয়ার স্তরেতে যখন আমরা গিয়ে পৌঁছাই তখন দেখা যায় কি যে উষ্ণতাটা আবার বাড়তে থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে। ট্রপোস্ফিয়ারেতে উষ্ণতাটা কমে যায়, আর স্ট্র্যাটোস্ফিয়ারেতে দেখা যায় উষ্ণতাটা আবার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। সেই উষ্ণতাটা বৃদ্ধি পাওয়ার কারণটা হচ্ছে গিয়ে এই তাপ উৎপাদক বিক্রিয়াটা, অর্থাৎ এই যখন একটা অক্সিজেন পরমাণু যখন একটা অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে যখন এই ওজোন গ্যাসটা তৈরি করছে, সেই সময় যে তাপটা উৎপাদিত হয় সেই তাপ উৎপাদনের কারণেতেই কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটা আস্তে আস্তে উষ্ণ হতে থাকে। সেই কারণেতেই কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার স্তরেতে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবার উষ্ণতাটা বাড়তে শুরু করে দেয়। মানে ট্রপোস্ফিয়ারেতে যখন কমছে স্ট্র্যাটোস্ফিয়ারেতে গিয়ে কিন্তু আবার সেটা একটু একটু করে বাড়ছে, এবং সেই বাড়ার কারণটা কিন্তু এই ওজোন গ্যাস তৈরি হওয়া। তো এইভাবে প্রাকৃতিক উপায়েতে ওজোন গ্যাস তৈরি হয়ে থাকে। এর পরেতে যেটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই ওজোন গ্যাসের বিনাশ বা এই যে ওজোন স্তর বা যে ওজোনোস্ফিয়ার যেটা বলা হয়, এই ওজোনোস্ফিয়ার কিন্তু বিনাশপ্রাপ্ত হচ্ছে। মানে আমাদের বর্তমানে মানুষের কিছু অদূরদর্শী কাজকর্মের ফলেতে আস্তে আস্তে কিন্তু এই ওজোন গ্যাসটা বা এই যে ওজোন স্তরটা এটা কিন্তু আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যেটা কিন্তু আমাদের পক্ষে কিন্তু খুবই ভয়ের ব্যাপার, খুবই বিপদের ব্যাপার, মানে বিপদ সংকুল হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে। তার কারণটা হচ্ছে কারণ আমরা প্রত্যেকেই জানি যে ওজোন গ্যাসের বা এই যে ওজোন যে স্তরটা, এই স্তরের সবথেকে বেশি গুরুত্বটা কোথায় না, সূর্যের যে অতি বেগুনি রশ্মি আছে সেই অতি বেগুনি রশ্মিকে প্রোটেক্ট করা, ভূপৃষ্ঠেতে সেই রশ্মিটা যাতে সরাসরি এসে জীবজগতের ওপরেতে প্রভাব বিস্তার না করতে পারে সেইটাকে আটকে দেয় হচ্ছে কি ওজোন স্তর বায়ুমণ্ডলের। যার ফলেতে মানে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী সম্প্রদায় যারা রয়েছে তারা মারাত্মক সমস্ত রোগ যেমন ক্যান্সারের মতন রোগের হাত থেকে, চামড়ার বিভিন্ন রোগের হাত থেকে কিন্তু রক্ষা পেয়ে যাচ্ছে। যদি এই ওজোন স্তর না থাকতো তাহলে কিন্তু খুব বিচ্ছিরি রকমভাবে এই অতি বেগুনি রশ্মি এসে আমাদের ভূপৃষ্ঠের ওপরেতে আঘাত হানতো এবং তার ক্ষতিকর প্রভাবেতে কিন্তু আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে হয়তো জীবের জন্মই হয়তো হতো না। তো সেই জন্যে এই ওজোন গ্যাস বা এই ওজোন যে স্তরটা আছে স্ট্র্যাটোস্ফিয়ারে, তার গুরুত্বটা কিন্তু এই জায়গাটাতেই যে সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মিটা আসছে সেই অতি বেগুনি রশ্মিটাকে প্রোটেক্ট করে, ভূপৃষ্ঠে সরাসরি আসতে কিন্তু বাধা দেয়। এবং সেই কারণেতে দেখো আমি এখানে গুরুত্বের এখানেতে আমি লিখেছি যে অতি বেগুনি রশ্মিকে শোষণ করে নেয়, আর যার কারণেতে পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা বলে। এই ওজোন স্তরকে পৃথিবীর প্রাকৃতিক যে সৌর পর্দা হয়, অর্থাৎ সূর্যের এই ক্ষতিকারক অতি বেগুনি রশ্মিকে শোষণ করে নিয়ে জীবজগৎকে এই ক্ষতিকর রশ্মির প্রভাব থেকে যেহেতু প্রতিনিয়ত বাঁচিয়ে চলেছে এই ওজোন স্তর, সেই জন্য একে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। এটাই কিন্তু ওজোন স্তরের বা ওজোনোস্ফিয়ারের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ দিক বা সবথেকে বেশি যেটা এর গুরুত্ব সেইটা হচ্ছে এইটা। কিন্তু বর্তমানেতে এই ওজোন স্তরের বিনাশপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ এই ওজোন স্তরটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে ভীষণ রকমভাবে, এবং সেটা বেশিরভাগটাই হচ্ছে মানুষের কিছু অদূরদর্শী কাজকর্মের ফলেতে। দীর্ঘদিন যাবৎ মানুষ সেই কাজকর্মগুলো করে আসার ফলেতেই কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে না, বায়ুমণ্ডলের এই ওজোন যে স্তরটা আছে সেই ওজোন স্তরটা ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ তার ঘনত্বটা কমে যাচ্ছে এবং সৃষ্টি হচ্ছে ওজোন গহ্বর বা ওজোন হোল যেটাকে বলা হয়। অর্থাৎ সেই যে পর্দা সেই পর্দাতে ফুটো হয়ে যাচ্ছে, এবং সেই যে ফুটো বা গহ্বর তৈরি হচ্ছে, শুধু ফুটো নয়, ফুটোর থেকেও বড় মানে গহ্বর তৈরি হয়ে যাচ্ছে, বড় বড় গহ্বরের মতন ফাঁকা জায়গা তৈরি হয়ে যাচ্ছে সেই প্রাকৃতিক সৌর পর্দা অর্থাৎ ওজোন স্তরেতে। আর সেই ফাঁকা জায়গাগুলো থেকে কিন্তু ভূপৃষ্ঠেতে কি হচ্ছে না, অতি বেগুনি রশ্মি প্রবেশ করে যাচ্ছে এবং জীবজগতের ওপরে তার প্রভাবটা কিন্তু বিস্তার করছে। শুধু তাই নয়, যত আস্তে আস্তে এই ওজোন স্তর পাতলা হতে থাকবে ততই কিন্তু অতি বেগুনি রশ্মির প্রভাবটা কিন্তু ভূপৃষ্ঠের উপরেতে পড়বে। আর যেটা কিন্তু সত্যিই খুব চিন্তার বিষয়। তো এবার সেটা দেখে নিই যে কী কী কারণ আছে বা প্রধান যে সমস্ত কারণ যার ফলেতে এই ওজোন স্তরটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো প্রথমে আসি অতি বেগুনি রশ্মি। তো এখানেতে
এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে, যে অতি বেগুনি রশ্মি ওজোন স্তর তৈরি করতে সাহায্য করে, সেই অতি বেগুনি রশ্মি কিন্তু আবার ওজোন স্তরকে ধ্বংস করতেও সাহায্য করে। সেই ওজোনের যে অণু, সে যখন অতি বেগুনি রশ্মির সংস্পর্শে যখন সে আসছে, তখন সে ভেঙে গিয়ে কি হচ্ছে না, তার থেকে একটা অক্সিজেন পরমাণু বেরিয়ে যাচ্ছে বা আলাদা হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, যে একটা অক্সিজেন পরমাণু যেই না ওজোন থেকে আলাদা যখন হয়ে যাবে, তখন পড়ে থাকবে কি, একটা অক্সিজেন অণু পড়ে থাকবে। তো এইটা কিন্তু অতি বেগুনি রশ্মির ফলেতে কিন্তু হয়। মানে স্ট্র্যাটোস্ফিয়ারেতে একধারেতে ওজোন গ্যাস যেরকম অতি বেগুনি রশ্মির প্রভাবেতে যখন তৈরি হচ্ছে, অতি বেগুনি রশ্মি যেরকম ওজোন গ্যাসকে তৈরি করতে যেরকম সাহায্য করছে, আবার কিন্তু ওজোন গ্যাসকে ধ্বংস করতেও কিন্তু সাহায্য করছে। অর্থাৎ প্রকৃতি কিন্তু একদিকে যেরকম তৈরিও করছে, একদিকে আবার সেটাকে বিনাশও করছে। কিন্তু এই যে ব্যাপারটা, এটা কিন্তু প্রকৃতি করছে, সেই জন্য এটার মধ্যে কিন্তু একটা ভারসাম্য থাকে। অর্থাৎ যখন ওই অতি বেগুনি রশ্মির প্রভাবেতে যখন ওজোন গ্যাস থেকে একটা অক্সিজেন পরমাণু যখন বেরিয়ে যাচ্ছে আর পড়ে থাকছে একটা অক্সিজেনের অণু, অর্থাৎ ওজোন গ্যাসটা যখন ধ্বংস হয়ে যাচ্ছে বা বিনাশ হয়ে যাচ্ছে অতি বেগুনি রশ্মির প্রভাবেতে, এটা কিন্তু প্রকৃতি আপন নিয়মেই করছে। আর এই ভাঙা গড়ার খেলাটা কিন্তু প্রকৃতি করে, এতে কিন্তু আমাদের যে ওজোন স্তরের ওপরেতে কিন্তু কোনো সেভাবে ক্ষতিকর প্রভাব কিন্তু পড়ে না, যেহেতু এটা প্রকৃতি করছে। এই ভারসাম্যটা প্রকৃতি কিন্তু সবসময়তে মেনটেন করে আসে। কিন্তু ক্ষতিগ্রস্তটা হচ্ছে কিভাবে না, মানুষের কিছু কার্যকলাপের ফলে, এবং সেটা হচ্ছে কি, এই যে সিএফসি বা এই ক্লোরোফ্লুরোকার্বন খুব ডেঞ্জারাস। এই গ্যাসটা এতটাই ডেঞ্জারাস যে এটা বায়ুমণ্ডলের ওই ওজোন স্তরে পৌঁছে গেলে বা স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে গেলে প্রায় কম করে লক্ষ লক্ষ ওজোন অণুকে পুরো নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। এবং এই যে সিএফসি আছে, এই সিএফসির মধ্যে একটা উপাদান হচ্ছে কি ক্লোরিন। আর এই সিএফসি যখন স্ট্র্যাটোস্ফিয়ারেতে পৌঁছে যায় বা অতি বেগুনি রশ্মির সংস্পর্শে যখন আসে, তখন ওই সিএফসি থেকে ক্লোরিন পরমাণুটা আলাদা হয়ে যায়, অর্থাৎ ওজোনকে কোনোভাবেই তৈরি হতে দিচ্ছে না। তো এই সিএফসি কিন্তু ওজোন গ্যাস নষ্ট হওয়ার মূলেতে কিন্তু এই সিএফসি আছে। অর্থাৎ সিএফসির মধ্যে থাকা যে ক্লোরিন, সেই ক্লোরিন হচ্ছে গিয়ে এই ওজোনকে নষ্ট করছে, ওজোন গ্যাসকে ধ্বংস করে দিচ্ছে একদম। তো এটা গেল। আর আছে বায়ুমণ্ডলেতে থাকা যে নাইট্রাস অক্সাইড আছে, সেই নাইট্রাস অক্সাইডও কিন্তু ওজোনকে কিন্তু নষ্ট করে দিচ্ছে, ওজোনকে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু সব থেকে বেশি হয় হচ্ছে কি সিএফসির মধ্যে থাকা যে ক্লোরিন আছে, এই ক্লোরিনের মধ্যে ক্লোরিন গ্যাস কিন্তু বা ক্লোরিনের একটা অণু কিন্তু লক্ষ লক্ষ ওজোনকে কিন্তু নষ্ট করে দিতে পারে, দেওয়ার ক্ষমতা আছে, এবং সেটা দীর্ঘস্থায়ী মেয়াদে। মানে একটা সিএফসি গ্যাসের মধ্যে থাকা একটা ক্লোরিনের অণু প্রায় 100 বছরের কাছাকাছি সময় ধরে কিন্তু তার কার্যক্ষমতা চালিয়ে যেতে পারে। তাহলে ভেবে দেখো যে কতটা পাওয়ারফুল। মানে একবার যদি স্ট্র্যাটোস্ফিয়ারেতে এই সিএফসি উঠে যায়, উঠে গেছে, এবং সেটা কিন্তু রীতিমতো প্রায় 100 বছরের কাছাকাছি সময় ধরে কিন্তু এই ক্লোরিনটা কিন্তু বায়ুমণ্ডলেতে থাকবে, নষ্ট হবে না। এবং সেই 100 বছরের সময় ধরেই কিন্তু ও কিন্তু ওজোন গ্যাসকে কন্টিনিউয়াসলি কিন্তু ক্ষতিগ্রস্ত করে যেতে থাকবে, এবং সেটা কিন্তু হচ্ছে এখন বর্তমানে কিন্তু এই প্রসেসটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। কারণ মানুষ যে রেটে সিএফসি উৎপাদন করেছে বা বিভিন্ন রকম কাজকর্মতে সিএফসিকে কাজে লাগিয়েছে, সেইখান থেকে কিন্তু আস্তে আস্তে সেই সিএফসি স্ট্র্যাটোস্ফিয়ারেতে কিন্তু গিয়ে পৌঁছে গেছে, সেই ওজোন স্তরের কাছাকাছি ওজোন স্তরেতে কিন্তু গিয়ে পৌঁছে গেছে। আর সেখানেতে ওই অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি সেই সিএফসিকে কী করছে, তার থেকে ক্লোরিন পরমাণুকে আলাদা করে দিচ্ছে। আর ক্লোরিনের একটা পরমাণু বা একটা অণু বলতে পারো কিন্তু সাংঘাতিক রকমভাবে কিন্তু ওজোন গ্যাসকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে চলেছে। তো এই গেল আমাদের ওজোনোস্ফিয়ার বা যে ওজোন গ্যাসের যে স্তর, আমাদের বায়ুমণ্ডলের অতি গুরুত্বপূর্ণ একটা স্তর রয়েছে যেটা স্ট্র্যাটোস্ফিয়ারেতে অবস্থিত, সেই ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তর সম্পর্কে আজকের আলোচনা। তো আজকের এই ক্লাসটি কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসেতে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।